আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছেন আপনারা? তো আজকে আমার প্রথম প্লেলিস্ট নিয়ে আমি আমার প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার চ্যাপ্টারটা হলো তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারে আমরা বেশ কিছু ভিডিও পাবো প্লেলিস্টে। তো আজকে প্রথম লেকচারে আমরা মূলত চ্যাপ্টারের প্রথম অংশটা সম্পর্কে জানতে পারবো, যেখানে আমরা তড়িৎ পরিবাহ, তড়িৎ কোষ এবং বিভিন্ন রকম তড়িৎ কোষের ভিতরে গ্যালভানিক সেলের একদম ডিটেলস আলোচনাটা জানতে পারবো। ডিটেলস থিওরিটিক্যাল আলোচনা, ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমরা সামনে আরও দেখতে পাবো। তো চলো শুরু করি। প্রথমে এখানে দেখা যাচ্ছে তড়িৎ পরিবাহীর সংজ্ঞা। তো তড়িৎ পরিবাহীর সংজ্ঞায় আমরা দেখতে পাচ্ছি যেসব ধাতব ও অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে তড়িৎ পরিবাহী বা ইলেকট্রিক কন্ডাক্টর বলে। এখন এই তড়িৎ পরিবাহীর সাথে কেন জিনিসটা তড়িৎ রসায়ন কানেক্টেড? কারণ তড়িৎ রসায়ন বলতে মূলত আমরা বুঝি তড়িৎ শক্তির কারণে রাসায়নিক পরিবর্তন সেগুলা এবং রাসায়নিক শক্তির পরিবর্তনের মাধ্যমে আমরা যদি কোনোভাবে তড়িৎ শক্তিকে উৎপাদন করতে পারি সেই বিষয়গুলা। এই কারণে আমাদের আগে তড়িৎ পরিবাহী সম্পর্কে জানতে হবে, কারণ তড়িৎ সৃষ্টি করে পরিবহন না করলে সেটা আসলে কোনো ফ্রুটফুল কাজ দিবে না। তো তড়িৎ পরিবাহী সংজ্ঞায় আমরা দেখতে পেলাম যে ধাতব এবং অধাতব পদার্থ সেগুলো সাধারণত তাদের মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। আর অধাতব পদার্থ যেগুলা, তাদের ভিতরেও বিভিন্ন রকম অন্য মেকানিজমের মাধ্যমে তড়িৎ পরিবহন হয়ে থাকে, যেরকম আয়নের মাধ্যমে হতে পারে বা অন্য অনেক কিছু। তো এখানে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে কপারের তার হলো ধাতব পরিবাহী, কারণ কপার তো একটা ধাতু, তাই কপারের তার আমার ধাতব পরিবাহী হবে। এই কারণ এখানে তোমার কপারের কি মুক্ত ইলেকট্রন থাকবে, কপারের মুক্ত ইলেকট্রন থাকার কারণে কপার মুক্ত ইলেকট্রনের মাধ্যমে তড়িৎকে পরিবহন করতে পারবে। গ্রাফাইট হলো অধাতব তড়িৎ পরিবাহী। যারা আমরা গ্রাফাইটের গঠন সম্পর্কে জানি তারা জানি গ্রাফাইটের ভিতরেও আমার কিছু পরিমাণ মুক্ত ইলেকট্রন থাকে, সেই কারণে গ্রাফাইটও আমার তড়িৎ পরিবহন করতে পারে। এছাড়া তরল পদার্থ বা মার্কারিও তড়িৎ পরিবহন করবে। এছাড়া তড়িৎ পরিবাহীর আর যে সমস্ত প্রকারভেদ আছে সেই বিষয়গুলো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো। এই যে দেখো, তড়িৎ পরিবাহীর সম্পূর্ণ প্রকারভেদটা আমরা এখানে দেখিয়েছি। তো তড়িৎ পরিবাহীর প্রকারভেদে প্রথমেই যে জিনিসটা আসতেছে সেটা হলো ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। এই পরিবাহীর ব্যাপারটা আমি বলেছিলাম যে এখানে তোমার তড়িৎ পরিবহন হবে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে। আর একটা হলো তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী। দেখো এখানে তড়িৎ বিশ্লেষ্যর সাথে সাথে আরেকটা ওয়ার্ড আছে যেটা হলো আয়নিক। এই আয়নিক ওয়ার্ডটার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি আয়নিক পরিবাহী মানে আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করবে। এবং আমরা জানি যে কোনো আয়নেরই একটা চার্জ থাকে, চার্জের মাধ্যমে তড়িৎ পরিবহন বা আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন যেখানে হবে সেগুলোকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলি। আর যেগুলো ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন হবে সেগুলোকে আমরা ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বলে থাকি। এখন এখানে তোমার তড়িৎ পরিবাহীর যে দুটো অপশন আছে তাদেরও আবার কিছু প্রকারভেদ আছে। যেমন বিশ্লেষ্য পরিবাহীর দিকে যদি তাকাই, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং সবল তড়িৎ বিশ্লেষ্য, দুই রকম তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আমরা দেখতে পাই। এছাড়া ইলেকট্রনীয় পরিবাহীর ভিতরে সুপরিবাহী, অর্ধপরিবাহী এবং সুপার পরিবাহী নামে তিনটা প্রকারভেদ আছে। সুপরিবাহী বলতে বোঝায় যে সমস্ত পদার্থ তড়িৎকে অত্যন্ত ভালোভাবে পরিবহন করতে পারে, যাদের ভিতরের রোধ অনেক কম থাকে, যেই কারণে তড়িৎ অত্যন্ত সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবাহিত হতে পারে। অর্ধপরিবাহী হলো সে সমস্ত উপাদান যাদের ভিতরে তড়িৎ খুব ভালো পরিবহন হয় না, যাদের ভিতরে তড়িৎ রোধ অনেক বেশি থাকে, যেই কারণে রোধের ভিতর থেকে খুব বেশি তড়িৎ যেতে পারে না। রোধ অনেক বেশি থাকে বলাটা ঠিক হবে না, রোধ তুলনামূলক থাকে, পরিবাহীর তুলনায় বেশি থাকে, যেই কারণে দেখা যায় যে তড়িৎ পরিবহনটা তুলনামূলক কম হবে সুপরিবাহীর তুলনায়। আর আছে সুপার পরিবাহী। সুপার পরিবাহী হলো এমন সমস্ত পরিবাহী যেগুলোতে কোনো পরিবাহীর নিজস্ব কোনো রোধ নেই এবং এর ভিতর থেকে তড়িৎ টোটালি কোনো সিস্টেম লস বা নিজস্ব কোনো শক্তি ক্ষয় ছাড়াই পরিবহন হতে পারে। ঠিক আছে, এখন আমাদের এই চ্যাপ্টারের মূলত আলোচনাটা হবে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী থেকে বা আয়নিক পরিবাহী থেকে, কারণ এখান থেকেই মূলত আমরা তড়িতের সাথে রসায়নের যে সম্পর্কটা সেই বিষয়টা দেখতে পাবো। তড়িৎ পরিবাহীর যদি সাধারণ বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা একটু তাকাই, তবে দেখা যায় এসব কঠিন পদার্থে পরমাণুর বহিঃস্তরের এক বা একাধিক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে। এখন এই সঞ্চরণশীল ইলেকট্রন ব্যাপারটার দিকে খেয়াল করতে হবে এবং খেয়াল করো কঠিন পদার্থের দিকে বলেছে।
এই জিনিসটা তোমাকে এই দুইটা দিকে দেখে বলতে পারো যে এই বৈশিষ্ট্য এখানে যে কটা বৈশিষ্ট্য আছে সব কটা বৈশিষ্ট্য হলো তড়িৎ পরিবাহীর বৈশিষ্ট্য। আমি কোনো স্পেসিফিক্যালি ইলেকট্রনীয় বা তড়িৎ বিশ্লেষ্য বলে দিইনি, কিন্তু প্রথম বৈশিষ্ট্যটা দেখে দেখো সঞ্চরণশীল ইলেকট্রন এবং কঠিন পদার্থের কথা বলা হয়েছে। এই জিনিসটা আসলে আমাকে ইলেকট্রনীয় পরিবাহীর কথা ইন্ডিকেট করে। দ্বিতীয় বৈশিষ্ট্যের দিকে যদি তাকাই, এসব তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ গলিত অবস্থায় এবং জলীয় দ্রবণে এদের উভয় প্রকার আয়ন তরল মাধ্যমে সঞ্চালিত থাকে এবং তড়িৎ পরিবহন করতে পারে। এইখানেও যদি বলি যে ভাই আমরা কোন ওয়ার্ডটার দিকে তাকাতে হবে, সেটা হবে আয়নগুলো। দেখো আয়নগুলো তড়িৎ পরিবহন করে, এইখানে সঞ্চরণশীল ইলেকট্রন তড়িৎ পরিবহন করেছিল, এখন আয়নগুলো তড়িৎ পরিবহন করতেছে। সেই ক্ষেত্রে আমার কি হবে? সেই ক্ষেত্রে আমার এইটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটা বৈশিষ্ট্য। যদিও এটা তড়িৎ পরিবাহীর বৈশিষ্ট্যের আন্ডারেই আমি সবগুলো একসাথে দিয়েছি, বাট আলাদাভাবে বলে দিচ্ছি যে এটা হলো তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর জন্য এই বৈশিষ্ট্যটা। আর নিচের বৈশিষ্ট্যটা খেয়াল করো, জলীয় দ্রবণে আয়নিক যৌগ এবং পোলার সমযোজী যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করে এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তাই একে এরূপ তড়িৎ পরিবাহীকে তড়িৎ বিশ্লেষ্য বা আয়নিক পরিবাহী বলা হয়। তাহলে এইটাও আমার 3 নম্বর বৈশিষ্ট্যকেও আমি বলতে পারি যে এটাও আমার তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর একটা বৈশিষ্ট্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্য মানে তড়িৎ পরিবাহীর হয়ে প্রকারভেদে দুই রকম পরিবাহী ছিল, যার ভিতরের প্রথম পরিবাহী হলো ইলেকট্রনীয় পরিবাহী, যেটার বৈশিষ্ট্য হলো এই একটাই যে যেখানে কঠিন পদার্থ হবে এবং সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা, সেখানে দুটো বৈশিষ্ট্য আছে, যে গলিত অবস্থায় এবং জলীয় দ্রবণে তারা আয়ন তরলের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। আর এগুলো সাধারণত আয়নিক এবং পোলার সমযোজী যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মাধ্যমে তড়িৎ পরিবহন করে থাকে। ঠিক আছে, এই হলো আমার তড়িৎ পরিবাহী সম্পর্কে বিস্তর আলোচনা। অতঃপর আমরা এখান থেকে আরো কি আরো বিস্তর আলোচনা আছে সেই বিষয়গুলো সামনের স্লাইডে দেখতে পাবো। তাহলে আমরা সামনের স্লাইডে যাচ্ছি। এখানে দেখো ইলেকট্রনীয় ধাতব পরিবাহীর সংজ্ঞাটা দেওয়া আছে, যেখানে কঠিন ও ধাতব এবং অধাতব তড়িৎ পরিবাহীকে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী বলা যায়। যেমন কপার ধাতু এবং গ্রাফাইট অধাতু হলো ইলেকট্রনীয় পরিবাহী। দুইজনই আমার ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহন করতেছে, এই কারণে আমরা একে ইলেকট্রনীয় প্রবাহী বলতেছি। কিছুক্ষণ আগে এটা বলেছি, এখন আবার স্লাইডেও দেখানো হচ্ছে। ব্যতিক্রমটা আমাদেরকে খুব ভালো মতন মাথায় রাখতে হবে ভাইয়া, কারণ ব্যতিক্রম থেকে সাধারণত প্রশ্নটা চলে আসে। যে ব্যতিক্রমের দিকে যদি আমরা তাকাই, যে পারদ তরল ধাতু হলো এটা ইলেকট্রনীয় তড়িৎ পরিবাহী। তরল শব্দটা দেখার মাধ্যমে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে তরল পদার্থ মানে তরল ওয়ার্ডটা আছে, তাহলে তো এটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর দিকে দেখাচ্ছে, কিন্তু না। পারদ ওয়ান অফ দ্য লিকুইড মেটালস, দ্যাটস ওয়াই ও মেটালের মতনই আচরণ করে, মানে ধাতুর মতনই আচরণ করে। এই কারণে ধাতুগুলো যেহেতু ইলেকট্রনীয় পরিবাহী, সো পারদ বা মার্কারিও আমার একটা ইলেকট্রনীয় পরিবাহী হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর তড়িৎ বিশ্লেষ্যের শ্রেণী বিভাগ। এখন তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো আছে, যারা তড়িৎ পরিবহন করতে পারে আয়নের মাধ্যমে, তাদের ভিতরেও কিছু প্রকারভেদ আছে। প্রকারভেদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি সবল তড়িৎ বিশ্লেষ্য বা স্ট্রং ইলেকট্রোলাইট। অতঃপর আমরা দেখতে পাচ্ছি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা উইক ইলেকট্রোলাইট। আরও এক ধরনের পদার্থ আছে যাদেরকে বলা হয় তড়িৎ অবিশ্লেষ্য। এখন এদেরকে যদি আমি ছোট কথায় বলতে চাই, সবল তড়িৎ বিশ্লেষ্য অনেক বেশি তড়িৎ পরিবহন করার ক্ষমতা রাখে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তুলনামূলক কম তড়িৎ পরিবহন করার ক্ষমতা রাখে। আর তড়িৎ অবিশ্লেষ্য যারা, তারা আসলে তড়িৎ পরিবহন করার ক্ষমতা রাখে না। এদের কিছু উদাহরণ এবং আরো কিছু আলোচনা আমরা সামনের স্লাইডে দেখতে পাবো। চলো, আচ্ছা, এই চলে আসছে। দেখো, যেসব আয়নিক যৌগে জলীয় দ্রবণে প্রায় 70 to 100% পরিমাণে আয়নিত হয়, সে সমস্ত পদার্থকে আমরা সবল তড়িৎ বিশ্লেষ্য বলে থাকি। এবং দেখো এখানে উদাহরণে যে সমস্ত পদার্থগুলো আছে, এরা সবাই তোমার আয়নিক যৌগ না হয় তোমার সমযোজী যৌগ, কিন্তু পোলার সমযোজী যৌগ। অর্থাৎ এরা অবশ্যই পানিতে বা
বিভিন্ন দ্রবণে আয়নিত হবে। আয়নিত হলে তারা প্রচুর আয়ন তৈরি করবে এবং সেই আয়নগুলো তড়িৎ পরিবহন করতে পারবে এবং তারা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণের আয়ন তৈরি করে। তারা দেখো 70 to 100% আয়ন তৈরি করে, অর্থাৎ তারা মোটা দাগে বলা যায় তারা সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যাবে। সম্পূর্ণ যৌগটা আয়নিত হলে আমার প্রচুর আয়ন তৈরি হবে। প্রচুর আয়ন তৈরি হলে তড়িৎ পরিবহন করার জন্য প্রচুর আয়ন থাকবে, প্রচুর বেশি ভালোভাবে তড়িৎ পরিবাহিত হবে। কিন্তু আমরা এর পরবর্তী অপশনের দিকে যদি আসি, অপরদিকে যে সমস্ত যৌগ খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, যেমন 1 to 10% আয়নিত হয়, এদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য যারা আছে ভাইয়া, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম। তুমি তাদেরকে অনেক পরিমাণেও যদি পানিতে দিয়ে দাও, কোনো লাভ হবে না আসলে। কেন? কারণ তারা অনেক পরিমাণে আসলেও তারা মাত্র 1 to 10% পানিতে বিয়োজিত হয়। যে অংশটুকু বিয়োজিত হবে না বা আয়নিত হবে না, সেই অংশটুকু তোমার তড়িৎ পরিবহনে কোনো ভূমিকা রাখতে পারবে না। কারণ আয়নই তড়িৎ পরিবহন করতে পারে, যৌগটা ডিরেক্টলি তড়িৎ পরিবহন করতে পারবে না। এর উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি 0.1 m অ্যাসিটিক অ্যাসিড সলিউশন বা হাইড্রোজেন ফ্লোরাইড সলিউশন। এখন এখানে আমাদের আরেকটা জিনিস দেখার আছে যে এই যে আমার অল্প পরিমাণে বিয়োজিত হয়, এরা কি তড়িৎ পরিবহন একদম করতে পারে না, না অল্প পরিমাণে করতে পারবে? এদেরকে বলা হয় এরা অল্প পরিমাণে করতে পারবে, কিন্তু এদেরকে আমরা গুড কন্ডাক্টর বা ভালো পরিবাহী বলতে পারি না। এরা তুলনামূলক বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, বা এদের তড়িৎ পরিবহন ক্ষমতা তুলনামূলক সবল তড়িৎ বিশ্লেষ্যের তুলনায় কিছুটা কম বা ভালো পরিমাণই কম বলতে পারো। যেসব এর পরের জিনিসটাতে, পরের পয়েন্টটাতে খেয়াল করো, লাস্ট পয়েন্ট এই স্লাইডের, যেসব যৌগ পানিতে আয়নিত হয় না, টোটালি আয়নিত হয় না, এখানে কিন্তু 1% 2%-এর কোনো ব্যাপার নাই, একদমই আয়নিত হবে না এবং তাই তড়িৎ পরিবহন করতে পারে না, মানে সে তড়িৎ পরিবহন করতে পারবেই না, তার ভিতরে কোনো আয়ন থাকবে না, তার ভিতরে কোনো তড়িৎ পরিবাহিতা থাকবে না। এই সমস্ত যৌগকে আমরা বলে থাকি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ, বা যে সমস্ত পদার্থকে আমরা বলে থাকি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এই সমস্ত পদার্থের যদি উদাহরণের দিকে তাকাই, চিনির দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন সমূহ। যেমন তরল হাইড্রোকার্বন বলতে গাড়িতে যে অকটেন ইউজ করা হয়, এটা তরল হাইড্রোকার্বন। ডিজেল একটা তরল হাইড্রোকার্বন, পেট্রোল তরল হাইড্রোকার্বন, এগুলা এদের কোনো তড়িৎ পরিবাহিতা নেই, কারণ এদের ভিতরে কোনো আয়ন নেই। আয়ন না থাকলে বা চার্জ না থাকলে সেই জায়গা থেকে বা সেই পদার্থের মাধ্যমে তড়িৎ পরিবহন করা সম্ভব নয়। কারণ তড়িৎ পরিবহনের একটা অন্য নাম, রসায়নের ভাষায় আমরা তড়িৎ পরিবহনকে অনেকটা আয়নের পরিবহন বা চার্জের পরিবহন আকারে সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে, এই হলো আমার তড়িৎ বিশ্লেষ্য যে পদার্থগুলো, সেগুলোর সম্পর্কে বিস্তর আলোচনা এবং উদাহরণগুলা। এখন আমরা চলে যাব পরবর্তী স্লাইডে, যেখানে আমরা তড়িৎ কোষ সম্পর্কে আরো ডিটেলসে জানা শুরু করব। চলে আসলাম তড়িৎ কোষের প্রকারভেদে। তড়িৎ কোষ এই জিনিসটার নর্মাল ইংলিশে যদি নামটা বলি, সেটা হলো ইলেকট্রিক সেল। ইলেকট্রিক সেলের একদম নর্মাল হিসেবে আমরা যদি বলি ভাই ইলেকট্রিক সেল কি, ইলেকট্রিক সেল হলো ভাই ব্যাটারি। জেনারেল ভাবে এটা গাড়ির ব্যাটারি হতে পারে, ঘড়ির ব্যাটারি হতে পারে, বা টেবিল ঘড়ির ব্যাটারি হতে পারে, ঘড়ির ব্যাটারি হতে পারে, মোবাইলের ব্যাটারি হতে পারে, বা আইপিএস এর ব্যাটারি হতে পারে, যে কোনো রকম ব্যাটারি। ঠিক আছে, এই মানে মোটা দাগে বলতে হলে এভাবে। কিন্তু কেমিস্ট্রির ভাষায় আসলে তড়িৎ কোষের দুইটা সংজ্ঞা আছে, মানে দুই রকম তড়িৎ কোষ দেখা যায়। দেখো, তড়িৎ কোষ দুই প্রকার। প্রথমে দেখা যাচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তারপরে দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ রাসায়নিক কোষকে বলা হয়েছে ভাইয়া এক প্রকোষ্ঠও হইতে পারে, দ্বিপ্রকোষ্ঠও হইতে পারে, কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষকে বলা হয়েছে সর্বদাই এক প্রকোষ্ঠ হবে, অর্থাৎ তার ভিতরে একটাই চেম্বার থাকবে, সেই চেম্বারের ভিতরেই আমার রিয়াকশনটা হবে। এবং এই দুইটার ভিতরে বেসিক যে পার্থক্যটা, সেটাই তাদেরকে ডিফাইন করে থাকে। তাহলে বেসিক পার্থক্যটা আমি বলেও দিতেছি, লিখেও দিতেছি, একটু দেখে নাও যে এদের ভিতরে বেসিক পার্থক্যটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, সে করবে কি, ইলেকট্রিক এনার্জি নিবে, সেটাকে কনভার্ট করবে কেমিক্যাল এনার্জিতে। আর এইটা যেটা তড়িৎ রাসায়নিক কোষ, ওদের কাজ হবে ওরা কেমিক্যাল এনার্জিকে ইউজ করবে
ইলেকট্রিক এনার্জি বানাবে। তার মানে দেখতেই পাইতেছো ভাইয়া দুইটা জিনিস সম্পূর্ণ উল্টা। তড়িৎ রাসায়নিক কোষ বা ইলেকট্রোকেমিক্যাল সেলের কাজ কি? তার কাছে থাকবে কেমিক্যাল এনার্জি, তার কাছে থাকবে কেমিক্যাল এনার্জি, সে এটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে ফেলবে। আবার এদিকে যেটা আছে সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষের কাজ কি? এখানে থাকতেছে ইলেকট্রিক্যাল এনার্জি, সেটাকে সে কনভার্ট করতেছে কেমিক্যাল এনার্জি। তাহলে জিনিসটাকে আবার এভাবেও বলা যায়, তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দেই, তাই একটা কেমিক্যাল রিয়াকশন হয়, তাই রসায়নের একটা উপযোগ তৈরি হয়। কিন্তু এখানে যেটা দেখা যায় কেমিক্যাল পরবর্তী তড়িৎ বিশ্লেষ্য কোষে বা ইলেকট্রোলাইটিক সেলে কেমিক্যাল এনার্জি আমার কাছে থাকে, সেটাকে আমি কনভার্ট করি ইলেকট্রিক্যাল এনার্জিতে। তার মানে আমি একটা রিয়াকশন ঘটাই বা একটা রিয়াকশন ঘটে, সেই ঘটার মাধ্যমে আমরা তড়িৎ শক্তিটাকে পেয়ে থাকি। তার মানে এটার মাধ্যমে বলা যায়, এবং তার মানে বলা যায় তড়িৎ রাসায়নিক কোষ যেটা, এটাতে আমার তড়িৎ শক্তি উৎপাদন হয়। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কোষ যেটা, তড়িৎ বিশ্লেষ্য কোষে কি হয় ভাইয়া, ইলেকট্রিক এনার্জি আমার কেমিক্যাল এনার্জিতে পরিণত হয়ে যাচ্ছে। তার মানে ইলেকট্রিক এনার্জি কমে যাচ্ছে, মানে তড়িৎ শক্তি খরচ হয়ে যাচ্ছে। এখন তুমি খেয়াল করো কেমিক্যাল এনার্জি থেকে যে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি হয়, এই জিনিসটাই কিন্তু আমরা ব্যাটারি হিসেবে দেখতে পাই। তোমার ব্যাটারির ভিতরে তো কিছু রাসায়নিক পদার্থ থাকে যারা বিক্রিয়া করে তোমাকে তড়িৎ শক্তি প্রদান করে। যেমন তুমি যে কোনো জিনিসের দিকে তাকাইলে এটা বুঝতে পারবা। এটা যে কোনো কিছু না, এখনকার সবচেয়ে বেশি আলোচিত বিষয় ইলেকট্রিক ভেহিকেলের দিকে যদি তাকো, তার ভিতরে তো ব্যাটারি আছে, সেটাকে চার্জ করা লাগে। সেটা কিন্তু তোমার এইটাই ইলেকট্রোকেমিক্যাল সেল। সেটা ইলেকট্রোকেমিক্যাল সেল কিরকম, সেখানের ভিতরে ভাই কিছু কেমিক্যাল আছে, যে কেমিক্যালের ভিতরে কেমিক্যাল এনার্জি আছে। সেই কেমিক্যাল এনার্জিটিকে তুমি কনভার্ট করে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবা, সেই ইলেকট্রিসিটিটা তোমার গাড়িকে চালায় নিয়ে যাবে। সিম্পল ইস্যু। রিচার্জ করা যায় সেটার মেকানিজম ডিফারেন্ট, সেটা আমরা পরে দেখবো লাগলে। কিন্তু আপাতত মেইনভাবে যদি চিন্তা করো, তারপরে তুমি চিন্তা করো ঘড়ির ব্যাটারি। ঘড়িতে তুমি ব্যাটারি লাগাইলে ঘড়ি চলতেছে, ব্যাটারির ভিতরে কিছু কেমিক্যাল আছে যারা রাসায়নিক বিক্রিয়া করে, একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে তারা কি করবে, তারা একে অপরের সাথে রাসায়নিক বিক্রিয়া করে কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত করে, এবং তোমার ঘড়িটা চলতে থাকে। যখন ভিতরের কেমিক্যালগুলো বিক্রিয়া করে শেষ হয়ে যায়, তখন তোমার ঘড়িটা বন্ধ হয়ে যায়, মানে ব্যাটারি ডেড বলে থাকি আমরা। ঠিক আছে, এখন এই যে দুই রকম কেমিক্যাল সেল আমরা দেখলাম, ইলেকট্রোকেমিক্যাল মানে তড়িৎ কোষ দেখলাম, তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষ, এদের ভিতরে আজকে আমরা মূলত দেখব গ্যালভানিক সেলের একদম ডিটেলস আলোচনা, থিওরিটিক্যাল আলোচনা, কিভাবে গ্যালভানিক সেল কাজ করে, কিভাবে একটা গ্যালভানিক সেল থাকে, গ্যালভানিক সেলের গঠন কাঠামো এবং রিয়াকশন এবং তার বিভিন্ন কম্পোনেন্টের মানে দরকারিতা বা গুরুত্বপূর্ণ কতটুকু বা কোন কম্পোনেন্টের সিগনিফিকেন্স কতটুকু, সেই অংশটুকু। তাহলে চলো আমরা এগিয়ে যাই। চলে আসলাম তড়িৎ বিশ্লেষ্য কোষের একটু সংজ্ঞা। যেহেতু দুই রকম প্রকারভেদ, তাই আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষের সংজ্ঞাটাও একটু দেখে নিই। কিন্তু আগামী ভিডিওতে আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কিত একদম ডিটেলস আলোচনা করব, একদম ভেঙে ভেঙে প্রত্যেকটা ছোট ছোট বিষয় দেখে নিব। আজকে আমরা মূলত গ্যালভানিক সেলের প্রত্যেকটা বিষয় দেখে নিব। যেহেতু আমরা আজকে পড়া শুরু করলাম দুইটা প্রকারভেদের, তাই প্রথম প্রকারভেদ সম্পর্কে আমরা তার সংজ্ঞাটা একটু দেখে নিই। যেখানে আমাকে বলা হয়েছে যে যান্ত্রিক সজ্জায় বিদ্যুৎ শক্তি দ্বারা রাসায়নিক পদার্থের রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটানো হয়, সেই রাসায়নিক সজ্জার নাম তড়িৎ বিশ্লেষ্য কোষ। তাহলে চিন্তা করো, তড়িৎ শক্তি দ্বারা রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটানো হয়েছে, তার মানে আমি কি বলতে পারি তড়িৎ শক্তির খরচ হয়েছে এবং একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে। চিন্তা করো, যে যান্ত্রিক সজ্জায় বা ব্যবস্থাপনায় বিদ্যুৎ শক্তি দ্বারা রাসায়নিক পদার্থের রাসায়নিক অবস্থার পরিবর্তন ঘটানো হয়েছে, তার মানে কি আমরা বলতে পারি না তড়িৎ শক্তি খরচ করে আমরা রাসায়নিক বিক্রিয়া করলাম। ঠিক আছে, তাহলে সেই ঘটনা যদি হয় সেটাকে আমরা বলতেছি তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ভাইয়া, এটা খুবই ইম্পর্টেন্ট লাইন। এটাই তোমাকে আগের ইয়াতে বুঝে আসছি যে এখানে বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তিকেই কেমিক্যাল এনার্জি বলা হয়, এটাকে তুমি রাসায়নিক শক্তি হিসেবেও বলতে পারো। এই কোষে বিদ্যুৎ শক্তি চালনার মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক অবস্থার পরিবর্তন দ্বারা বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করা হয়। তার মানে কি এখানের আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেই জিনিসটাকে আমি মার্ক করে দিচ্ছি, যে
জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে ভাইয়া যে কোনো সে কোনো বিক্রিয়া হবে না, তার মানে তড়িৎ রাসায়নিক মানে তড়িৎ বিশ্লেষ্য কোষে আমার কি হবে, অবশ্যই জারণ বিজারণ বিক্রিয়া হতে হবে। এবং এর কিছু উদাহরণ আছে, যেমন নেলসন ডায়াফ্রাম সেল, মার্কারি ক্যাথোড সেল প্রভৃতি তড়িৎ বিশ্লেষ্য কোষ, এবং এটা আমার এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে। তাহলে আমরা যদি ভাইয়া মোটা দাগে আমার এই তড়িৎ বিশ্লেষ্য কোষের ছোটোখাটো বৈশিষ্ট্যগুলো একটু দেখতে চাই, তাহলে সেটা আমরা এখানে একটু লিখতে পারি এরকমভাবে যে প্রথম বৈশিষ্ট্য হইল তোমার এখানে রেডক্স বিক্রিয়া হবে। কেন রেডক্স বিক্রিয়া? কারণ জারণ বিজারণ বিক্রিয়া হইতেছে, তাহলে আমি রেখে দিলাম এখানে রেডক্স রিঅ্যাকশন হবে। দ্বিতীয় পয়েন্টে আমি কি বলতে পারি ভাইয়া, এটা এক প্রকোষ্ঠ বিশিষ্ট সেল, তার মানে ওয়ান কম্পার্টমেন্ট সেল বলা যায়। আচ্ছা, এরপরে আমরা এটা আরেকটা ছোট্ট করে বৈশিষ্ট্য কি বলতে পারি, যে এখানে তড়িৎ বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। তাহলে চলো, যে ইলেকট্রিক এনার্জি পরিণত হইতেছে কিসে? রাসায়নিক শক্তিতে, তার মানে কেমিক্যাল এনার্জি। ঠিক আছে, তাহলে এই হলো তড়িৎ বিশ্লেষ্য কোষের সংক্ষিপ্ত আলোচনা, এবং এখানে যা যা বলা আছে সেটাকে আমরা একটা শর্ট পয়েন্টে নিয়ে আসলাম। এই পয়েন্ট কটা মাথায় থাকলে আশা করি আমাদের এমসিকিউতে অনেক সুবিধা হবে, এবং আমরা সামনেও জিনিসগুলো মনে রাখতে লাভ পাবো। তাহলে এবার আমরা চলে যাইতেছি পরবর্তী সেকশনে, যেখানে থাকবে গ্যালভানিক সেল বা তড়িৎ মানে গ্যালভানিক সেল বলতেছিলাম। আচ্ছা, তড়িৎ রাসায়নিক কোষ যেটা, এটার অনেকগুলো নাম আছে, অনেকগুলো ভেরিয়েশন আছে। গ্যালভানিক সেল হলো সবচেয়ে ফেমাস ভেরিয়েন্ট, বা ড্যানিয়েল সেলও অনেক ফেমাস ভেরিয়েন্ট। তো গ্যালভানিক সেলটা হলো সবচেয়ে আদর্শ ভেরিয়েন্ট বলা যায়। তাই গ্যালভানিক সেলের আলোচনাটা নিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি। চলে আসছে গ্যালভানিক সেল। দেখো, গ্যালভানিক সেলেরও আমরা কিছু মোটা দাগে বৈশিষ্ট্য বের করতে পারবো, সেটার দিকে আমরা একটু এগিয়ে যাই, সংখ্যাটার দিকে তাকাই। যে যান্ত্রিক সজ্জায় স্বতঃস্ফূর্তভাবে এগেইন দেখো জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পদার্থের রাসায়নিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে উৎপন্ন রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়, তাকে গ্যালভানিক কোষ বলে। দেখো, কথাটা পুরোপুরি উল্টে গেছে, যে আগে কি ছিল, বিদ্যুৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছিল, এখন রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে পরিণত হইতেছে, তার মানে এটা ইলেকট্রিসিটি জেনারেট করতেছে। ঠিক আছে, তাকে গ্যালভানিক কোষ বলে। গ্যালভানিক কোষকে আবিষ্কারকের নাম অনুযায়ী ভোল্টাইক কোষও বলা যায়। ড্যানিয়েল সেল একটি উৎকৃষ্ট গ্যালভানিক কোষ। এই কোষে দুটি ভিন্ন ভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ এবং তড়িৎ বিশ্লেষণে দুটি ভিন্ন ঘনমাত্রার দ্রবণ ব্যবহার করা হয়। এবং খেয়াল করো, এখানে বলে দিছে দুই প্রকোষ্ঠ বিশিষ্ট ভাইয়া, দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ, এটা দুই প্রকোষ্ঠ বিশিষ্ট কোষ। এমন ইলেকট্রোকেমিক্যাল সেলও আছে বা তড়িৎ রাসায়নিক কোষ আছে যেগুলো এক প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু গ্যালভানিক কোষ পার্টিকুলারলি কি দুই প্রকোষ্ঠ বিশিষ্ট, মানে দুইটা করে কম্পার্টমেন্ট থাকবে। তাহলে এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু মোটা দাগে করে লিখতে চাই, তাহলে কি লেখা যায় দেখো। এগেইন ভাইয়া, প্রথম তো ভাইয়া রেডক্স রিঅ্যাকশন, তারপরে কি লেখা যায় ভাইয়া, দুইটা প্রকোষ্ঠ আছে, তাহলে টু কম্পার্টমেন্ট। আচ্ছা, এরপরে তোমার কি আছে, এখানে মেইন ঘটনাই যেটা, তো রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করতেছি, মানে কি কেমিক্যাল এনার্জিকে তড়িৎ শক্তিতে পরিণত করতেছি। তাহলে কেমিক্যাল এনার্জি পরিণত হইতেছে ইলেকট্রিক্যাল এনার্জিতে। ঠিক আছে, এই হলো আমার গ্যালভানিক কোষের ছোটখাটো আলোচনা। সামনে বিস্তর আলোচনায় যাইতেছি, তাই এটা নিয়ে আর বেশি কিছু বলতেছি না। বিস্তর আলোচনাটা দেখো, তাহলে আশা করি ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, বিস্তর আলোচনার আগে আমাদেরকে গ্যালভানিক সেলটা আঁকতে হবে। তো গ্যালভানিক সেলে দুইটা কম্পার্টমেন্ট থাকে, তো দুইটা কম্পার্টমেন্ট আগে একে আমি শুরু করতেছি, এবং দুইটা তড়িৎ বিশ্লেষ্য থাকতে হবে। সম্পূর্ণ আলোচনা এবং বিক্রিয়াগুলা সবগুলোই আমরা দেখব। তাহলে চলো শুরু করি।
আচ্ছা ভাইয়ারা, এখন আমরা গ্যালভানিক সেলের গঠনটা সম্পর্কে জানবো। পিছনে গ্যালভানিক সেলের ছবিটা আছে। তো আমি যেটা বলছিলাম যে গ্যালভানিক সেলে ভাইয়া দুইটা কম্পার্টমেন্ট থাকবে। তো এখানে দুইটা কম্পার্টমেন্ট দেখতে পাইতেছো, কম্পার্টমেন্ট 1, কম্পার্টমেন্ট 2। আচ্ছা, এখন এইখানে কি হবে এবং এখানে তোমার এইখানে একটা সেতুর মতো জিনিস দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে আমরা জানবো। তো আমরা প্রথমে একটা কম্পার্টমেন্ট নিয়ে আলোচনা করি। প্রথমত দুইটা কম্পার্টমেন্ট থাকবে, দুইটা কম্পার্টমেন্টে দুইটা মেটাল বার থাকবে বা দুইটা ধাতব পাত থাকবে। তো দুইটা ধাতব পাতের ক্ষেত্রে আমরা সাধারণভাবে এখানে কি নিব, বলা যায় যে এখানে যেহেতু এটা আছে, ধরে নিলাম এটা হলো আমার জিঙ্ক সালফেটের সলিউশন। না, কালারটা বদলাই দিই তাহলে দেখতে সুবিধা হবে। মনে ধরে নিলাম এটা জিঙ্ক সালফেটের সলিউশন, বা সলিউশন না লিখে এটা জিঙ্ক সালফেটের কিরকম সলিউশন, সেই জিঙ্ক সালফেটের অ্যাকোয়াস সলিউশন, কিউ লিখে দিলাম। আর এইটা ধরে নিলাম আমার জিঙ্কের একটা পাত, ঠিক আছে। আর ওই সাইডেরটাতেও চলে যাই যে এইখানে কি এটা হলো, ধরে নিলাম এটা হলো কপার সালফেটের সলিউশন, কপার সালফেট অ্যাকোয়াস। আর এটাকে ধরে নিলাম কপারের পাত, ঠিক আছে। তাহলে দুইটা ধাতব পাত নিলাম এবং ধাতব পাতকে তারই লবণে ডুবায় রাখছি। তারই লবণ বলতে জিঙ্কের লবণ কি, জিঙ্ক সালফেট না? তাহলে জিঙ্কের লবণের দ্রবণে জিঙ্কের পাতকে ডুবায় রাখা হয়েছে এবং কপারের লবণ কি, কপার সালফেট। তাহলে কপার সালফেটের দ্রবণে কপারকে ডুবায় রাখা হয়েছে। এখন তুমি যদি খেয়াল করো সেই ক্ষেত্রে বুঝবা যে কপার সালফেটই কেন, কপার ক্লোরাইড বা নাইট্রেট হলে সমস্যা কি, কপার ক্লোরাইড বা নাইট্রেট হলে সমস্যা নাই। সাধারণত সালফেট সল্টটা ইউজ করা হয় বলে আমি সালফেট সলই নিছি, বাট অন্য সল্ট নিলেও আমার কোনো বেসিক ডিফারেন্স আসবে না, যেটা হওয়ার সেটা এমনি হবে, তড়িৎ পরিবহন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে আমার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই আমার ধাতব পাতটা আমার কম্পার্টমেন্টের লাস্টে একদম তলানিতে টাচ করতে পারবে না এবং ধাতব পাতের একটা অংশ অবশ্যই তোমার মানে সম্পূর্ণটা ডুবায় রাখাও যাবে না, তোমার অবশ্যই এটাকে কিছুটা বা মানে সলিউশনের উপরেও রাখতে হবে। এই জন্য দেখো কিছুটা সলিউশনের উপরে রাখা হয়েছে, বাকিটা সলিউশনের নিচে। আর এখানেও দেখা যাচ্ছে যে কিছুটা সলিউশনের উপরে রাখা হয়েছে, বাকিটা সলিউশনের নিচে, কিন্তু নিচে টাচ করেনি। আচ্ছা, এখন এর পরবর্তীতে কি ভাই, তোমার এই দুইটা তড়িৎ পাতকে তোমার ধাতব পাতকে তোমার একটা তার দিয়ে সংযোগ করে দেওয়া হয়েছে এবং উপরে একটা বাল্ব লাগানো হয়েছে। আসলে বাল্ব না লাগায় এখানে গ্যালভানোমিটারও লাগায় অনেকে, গ্যালভানোমিটারও লাগানো যায়। আসলে বাল্ব লাগানো হয়েছে এই কারণে যে আমার যদি তড়িৎ পরিবাহিত হয় সেই ক্ষেত্রে তো তড়িৎ পরিবহন হবে, বাল্বের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হলে বাল্বটা জ্বলে উঠবে, ঠিক আছে। এই কারণে হলো আমরা বুঝতে পারি যে হ্যাঁ তড়িৎ পরিবহন হচ্ছে, এই কারণে আমরা এখানে একটা বাল্ব লাগাইছি। গ্যালভানোমিটার লাগানো যেতে পারে, সেই ক্ষেত্রে গ্যালভানোমিটার একটা বিক্ষেপ দিবে। গ্যালভানোমিটার যদি বিক্ষেপ দেয় তাহলে বুঝতে পারবা যে না এখানে তড়িৎ পরিবহন হচ্ছে, কারণ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে তড়িৎ পরিবহন হলে তখন গ্যালভানোমিটার বিক্ষেপ দেয়, এটা আমরা আগে থেকেই জানি। এখন এই যে আমার গ্যালভানিক সেলটা তৈরি হইলো, এই গ্যালভানিক সেলে ভাই আসলে কিভাবে বিক্রিয়াটা হবে সেই জিনিসটা আমরা শুরু করতেছি। তো বিক্রিয়া যেভাবে হবে সেটার প্রথমে একটা জিনিস আগে তোমাদেরকে বলে দিতে চাই যে গ্যালভানিক কোষে প্রথমত বিক্রিয়াটা শুরু হবে ভাই জিঙ্কের সাইড থেকে। কিরকম ভাবে? প্রথমত হবে কি, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসবে। তার মানে কি হইতেছে, জিঙ্ক থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসেবে দ্রবণে চলে আসতেছে। কি হইতেছে, এখান থেকে জিঙ্ক লাফ দিয়ে দ্রবণে চলে আসতেছে। আর এই যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন তোমার এখান থেকে পরিবাহিত হবে, এই দুইটা ইলেকট্রন এখান থেকে পরিবাহিত হবে। এই যে দেখো বাল্বের ভিতর দিয়ে যদি পরিবাহিত হয় তাহলে বাল্বটা অবশ্যই জ্বলবে। বাল্বের ভিতর দিয়ে ইলেকট্রন যাচ্ছে, ইলেকট্রন যাওয়া মানেই তো তড়িৎ পরিবাহিত হওয়া। এই বাল্বের ভিতর দিয়ে ইলেকট্রন গেলে অবশ্যই তড়িৎ পরিবাহিত হবে এবং তো বাল্বটা জ্বলবে। এই ইলেকট্রনটা এইখানে এই পাতে আসলো, এইখানে তোমার একটা কপার 2+ আয়ন, এখানে তো তোমার অনেকগুলো কপার 2+ আয়ন আছে, তাই না? কি হবে, কপার 2+ আয়নটা ইলেকট্রন দুইটাকে নিয়ে নিবে, নিয়ে সে কপার ধাতুতে পরিণত হয়ে সে এই পাতের গায়ে জমা হবে। তাহলে এইখানে বলা যায় এটা কপার 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে কপার ধাতুতে পরিণত হবে, ঠিক আছে। এখন তুমি জিনিসটা খেয়াল করো যে আমি কিন্তু বলছিলাম দুইটার তড়িৎ রাসায়নিক দুইটা তড়িৎ কোষে জারণ বিজারণ বিক্রিয়া হবে। দেখো ইলেকট্রন আদান প্রদান হয়েছে না, তোমার জিঙ্ক এখানে ইলেকট্রন দিয়ে দিছে, কপার ইলেকট্রন নিয়ে নিছে, তাহলে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। ইলেকট্রনের আদান প্রদান যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা জারণ বিজারণ বিক্রিয়া। বেশি বৈশিষ্ট্যটা যে আসলে মেনে চলে সেটা আমরা দেখতে পাইলাম। আচ্ছা, এরপরে আর কি কি জানতে পারি? দেখো প্রথম বিক্রিয়াটা ভাইয়া জারণ বিক্রিয়া, এবং প্রথম বিক্রিয়াটা যেহেতু জারণ বিক্রিয়া সো এখানে আমরা লিখে রাখতে পারি যে এটা একটা জারণ বিক্রিয়া। প্রথম বিক্রিয়াটা
জারণ বিক্রিয়া, আর নিচের বিক্রিয়াটা হয় বিজারণ বিক্রিয়া, তাহলে এটাও লিখে রাখি। ঠিক আছে, প্রথম বিক্রিয়াটা জারণ বিক্রিয়া, দ্বিতীয় বিক্রিয়াটা কি বিজারণ বিক্রিয়া। এখন ভাইয়া এছাড়া আমাদের তড়িৎদ্বারের মানে এই যে দুইটা মানে কম্পার্টমেন্ট আছে, কম্পার্টমেন্ট দুইটার আরো কিছু স্পেশাল নাম আছে, সেই ব্যাপারগুলোর দিকে যাই। যে আমার এই যে জিঙ্কের তড়িৎদ্বার, জিঙ্কের পাতটা, এটাকে বলা হয় তোমার তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এই ইলেকট্রোডের একটা নাম আছে, দুই রকম ইলেকট্রোড আছে, একটা অ্যানোড একটা ক্যাথোড। অ্যানোড ইলেকট্রোডে অলওয়েজ জারণ বিক্রিয়া হবে, খেয়াল করবা অ্যানোড ইলেকট্রোডে অলওয়েজ জারণ বিক্রিয়া হবে। খেয়াল করো জারণ বিক্রিয়া কোথায় হয়েছে, জিঙ্কে হয়েছে, তাহলে এইটাকে আমরা বলতে পারি অ্যানোড। আর এখানে দেখো কপার ইলেকট্রন গ্রহণ করছে, ইলেকট্রন গ্রহণ করা মানে কি বিজারিত হইছে, বিজারণ বিক্রিয়া যেই ইলেকট্রোডে হবে সেটাকে বলা হবে ক্যাথোড ইলেকট্রোড। এইটা হলো আমার ক্যাথোড। ঠিক আছে, এইবার যদি আমরা তাকাই ভাইয়া, এটা হলো আমার সম্পূর্ণ গ্যালভানিক কোষের ডিটেলস আলোচনা। যদিও একটা জিনিসকে আমরা বাদ দিয়ে গেছি, সেটা হলো আমাদের এই ব্রিজটা। ঠিক আছে, ব্রিজটা সম্পর্কে আমরা জানবো, ব্রিজটার গুরুত্ব সম্পর্কে আমরা জানবো, বাট আগে এই ব্যাপারটাকে আমরা একটু রিভাইজ করে নিই। গ্যালভানিক সেলে ভাইয়া কয়টা কম্পার্টমেন্ট থাকবে, দুইটা কম্পার্টমেন্ট থাকবে, এই পাশে একটা আছে এই পাশে একটা আছে। কম্পার্টমেন্টের ভিতরে কি থাকবে, তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ থাকবে, জিঙ্ক সালফেটের দ্রবণ, আর এদিকে কপার সালফেটের দ্রবণ। তারপরে কি থাকবে ভাইয়া, তার ভিতরে যেই লবণের দ্রবণ, সেই লবণের একটা সেই লবণে থাকা যে ধাতবায়নের একটা ধাতব পাত ডুবায় রাখতে হবে। তাহলে এই যে ধাতব পাত ডুবায় রাখা আছে, এর পরবর্তী কাজ কি হবে, এর পরবর্তী কাজ হবে এদেরকে একটা তারের মাধ্যমে সংযোগ করতে হবে। এই যে দেখো ভাই, তারের মাধ্যমে আমরা সংযোগ করলাম। এরপর কি করতে হবে ভাইয়া, একটা বাল্ব লাগাইতে হবে, অথবা এমন কিছু লাগাইতে হবে, গ্যালভানোমিটারও লাগানো যেতে পারে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো তড়িৎ পরিবহন হচ্ছে কি না। আচ্ছা, তারপরে কি করতে হবে, এবং এই যে তড়িৎদ্বার মানে এই যে তোমার ধাতব পাত্রটা ডুবাইতেছে, ধাতব পাত্র ডুবানোর শর্ত কি, ধাতব পাত্র এমনভাবে ডুবাইতে হবে যেন নিচে টাচ না করে এবং ধাতব পাত্রের কিছু অংশ দ্রবণের উপরে থাকে। এই দিকটাও তোমার সেম ভাবে করতে হবে। হয়ে গেল। এরপরে তোমার কি করতে হবে, এরপরে তোমার এখানে এরকম একটা ইউ আকৃতির নল দিতে হবে। এই নল সম্পর্কে আলোচনায় আসতেছি, বাট বিক্রিয়া সম্পর্কে যদি আমরা করি, বিক্রিয়া দুইটা এখানে লেখা আছে মাঝখানে, যে জারণ বিক্রিয়া হইলে, যদি তুমি জারণ বিক্রিয়া কিভাবে মাধ্যমেই মানে বিক্রিয়াটা শুরু হয়, যে এখান থেকে জিঙ্ক ধাতুর থেকে দুইটা ইলেকট্রন ত্যাগ করে সে জিঙ্ক 2+ হিসেবে সলিউশনে চলে আসে। সলিউশনে চলে আসলে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে ফেললো, খুব ভালো কথা। এই দুইটা ইলেকট্রন সে এখান থেকে এই তার দিয়ে পরিবাহিত হয়ে এখানে আসবে। এখানে আসলে কপার 2+ ওই ইলেকট্রন দুইটাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে ইলেকট্রন দুটোকে নিয়ে কপার ধাতু হিসেবে সে এই তড়িৎদ্বারের গায়ে জমা হয়ে যাবে। তার মানে এখানেও কপার ইলেকট্রন গ্রহণ করলো। তাহলে উপরে যেটাতে জিঙ্কের বিক্রিয়াটা কি আমার জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া যে ইলেকট্রোডে হবে সেটাকে আমরা অ্যানোড বলবো। তাহলে এইটা হলো আমার অ্যানোড তড়িৎদ্বার। আর বিজারণ বিক্রিয়া যে ইলেকট্রোডে ঘটে সেটাকে আমরা ক্যাথোড বলবো। তাহলে এইটা হলো আমার বিজারণ তড়িৎদ্বার। মাঝখানে যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হয় একটা লবণ সেতু। দেখতে পাচ্ছ জিনিসটা একটা সেতুর মতো ছিল। এই লবণ সেতুর আসল কাজটা কি, লবণ সেতুর প্রস্তুতি পদ্ধতিটা দেখো। ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ প্রায় সমান এরূপ কোনো উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য, যেমন এই তড়িৎ বিশ্লেষ্য যে উদাহরণগুলো ভাই, উদাহরণগুলো একটু ভালোভাবে মাথায় রাখতে হবে ভাইয়া। ঠিক আছে, কিরকম, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেটের 0.1 m জলীয় দ্রবণের সাথে সামান্য জিলাটিন দিতে হবে, অথবা সামুদ্রিক শৈবাল দিতে হবে, যেন আঠালো আগার মিশানো যেতে পারে, মিশে উত্তপ্ত করা হয়। এরপরে ইউ আকৃতির যে কাচের নলটা, সেটাকে শীতল করে দ্রবণটাকে জেলের মতো জমে যাবে। এরপরে এটাকে তোমার গ্লাস উল দিয়ে বন্ধ করে রাখা হবে। এটাই হলো আমার লবণ সেতু। মানে ইউ আকৃতির একটা নল নিতে হবে, নলের ভিতরে তুমি লবণের দ্রবণটা নিবা, সামুদ্রিক শৈবাল এগার বা এমন কিছু দিয়ে এটা জিলিটিনের মতো একটা সলিউশন বানানো, প্রথমে গরম অবস্থায় বানায়, এরপর ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে এটা জেলির মতো সেটা জমে যাবে। তারপর তোমার দুই প্রান্তে গ্লাস উল দিয়ে এটাকে উল্টায় দিতে হবে, উল্টায় তোমার ডুবাইয়ে দিতে হবে। এখন এইটার সম্পর্কে যেহেতু করবো, সেহেতু আমরা আরেকটা নতুন স্লাইড ওপেন করে নিতেছি, যেখানে আমরা একটু হালকা করে ওই গ্যালভানিক সেলটাই আঁকবো। আচ্ছা ভাইয়ারা দেখো, এইটা আমার একটা ছোটোখাটো আমার একটা গ্যালভানিক সেল আমরা নর্মালভাবে আঁকলাম। এখানে মূল যে ব্যাপারটা, সে ব্যাপারটাকে এবার আঁকি, যে এখানে একটা এরকম ইউ আকৃতির
নল দিয়ে এরকম থাকবে এবং নলটা কিন্তু অবশ্যই দ্রবণে ডুবানো থাকবে। এমনি নরমাল উপর দিয়ে রেখে দিলে হবে না, ডুবানো থাকতে হবে। এবং এইটার এই জায়গাটাতে তোমার কিছুটা গ্লাস উল দিতে হবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হলো আমার লবণ সেতু। এবং এই লবণ সেতুর মূল কাজটা কি সেই ব্যাপারটার দিকে একটু খেয়াল করো, যে এর জন্য আমার যেটা দেখতে হবে বিক্রিয়াটা দেখতে হবে। এই জন্য আমরা একটু অ্যাজাম্পশন করি, ঠিক আছে? অ্যাজাম্পশনটা করলে বুঝতে সুবিধা হবে। তুমি খেয়াল করো, আমরা এইখানে ভাইয়া এটা তো ভাইয়া আমার অ্যানোড তড়িৎদ্বার ছিল। এখানে কি হয়েছিল ভাইয়া, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে জিঙ্ক 2+ হিসেবে সলিউশনে নেমে আসছিল। ধরে নিলাম প্রাথমিকভাবে এইখানে 100টা জিঙ্ক 2+ ছিল, 100টা সালফেট 2- ছিল। কিন্তু যখন বিক্রিয়া হয়ে গেল, একবার বিক্রিয়াটা প্রোপাগেট করছে, তখন একবার বিক্রিয়াটা প্রোপাগেট করার পরে কি হয়েছে, তখন বিক্রিয়াটা যখন একবার প্রোপাগেট করছে তখন তো বুঝতেই পারতেছো যে একটা জিঙ্ক 2+ আয়ন সলিউশনে নেমে আসছে, এখান থেকে একটা আয়ন সলিউশনে নেমে আসছে। তাহলে এখন এখানে জিঙ্ক 2+ আছে কয়টা, 101টা। সালফেট তো আগেরই 100টাই আছে। এখন এই যে ঘটনাটা ঘটলো, জিঙ্ক 2+ আছে 101টা আর সালফেট প্লাস আছে 100টা। তাহলে এটা কি হইল, এই জিনিসটা কি ভালো বলো? তুমি একটা জায়গায় দেখতেছো যে ধনাত্মক আয়ন একটা বেশি আছে, এটা কি মানে এটা কি কোনো ভালো জিনিস না? এটা কোনো মানে এটা কি স্টেবল একটা ঘটনা সিস্টেম না? এরকম যদি একটা জিঙ্ক 2+ আয়ন বেশি থাকে, তার মানে দুই একক ধনাত্মক আধান বেশি আছে। দুই একক ধনাত্মক আধানকে প্রশমিত করার জন্য কোনো ঋণাত্মক আধান নাই। সেই ক্ষেত্রে এইখানে বিক্রিয়াটা এরকম ভাবে আগাবে না। বিক্রিয়াটা জিঙ্ক করবে কি, দুটো ইলেকট্রন ত্যাগ করে সলিউশনে নামবে, আবার সাথে সাথে দুটো ইলেকট্রন গ্রহণ করে সলিউশন থেকে আবার তড়িৎদ্বারে ফেরত চলে যাবে। তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর হবে না, ঠিক আছে? একই রকম সমস্যাটা হয় কপারের এই সাইডে। দেখো কপারের এই সাইডে যদি আমি সেম ভাবে চিন্তা করি যে আমার কপারের যে সলিউশনে আমার কপার 2+ আছে, কপার 2+ কয়টা আছে, এটা একটা ওই নর্মাল অ্যাজাম্পশনটাই করি। কপার 2+ আছে আমার 100টা আর 100টাই আছে আমার সালফেট 2-। এখন এখান থেকে যখন বিক্রিয়া হয়ে যাবে, বিক্রিয়া হয়ে গেলে কি হবে ভাইয়া, কপার 2+ আয়ন কি সলিউশন থেকে ফেরত চলে আসে। কোথায় ফেরত চলে আসে, তড়িৎদ্বারে ফেরত চলে আসে বা ধাতব পাত্রায় ফেরত চলে আসে। যদি ফেরত চলে আসে সেই ক্ষেত্রে ভাইয়া কি হবে, কপার 2+ যদি তড়িৎদ্বার থেকে ফেরত মানে দ্রবণ থেকে চলে যায়, তাহলে দ্রবণে কপার 2+ এর পরিমাণ কমে যাবে। তাহলে এখানে কপার 2+ থাকবে 99টা আর 100টা সালফেট 4- তো আছেই। এইখানেও দেখো, এটাও কি তোমার খুব ভালো একটা কিছু হইলো যে আমার তড়িৎ পরিবহনের বিক্রিয়াতে একদিকে আধানের ভারসাম্য রাখতে পারলাম না, এদিকেও আমি আধানের ভারসাম্য রাখতে পারলাম না। যদি কোনো দিকে আমি আধানের ভারসাম্য রাখতে না পারি, সেক্ষেত্রে কি আমার বিক্রিয়াটা সাস্টেইন করবে, বিক্রিয়াটা কি সবসময় সম্মুখ দিকে অগ্রসর হবে? হবে না। এরকম যদি হয় তাহলে কখনোই হবে না। বিক্রিয়া তড়িৎ সাম্যতা রক্ষার জন্য বিক্রিয়াটা পিছনের দিকে চলে আসবে, রিভার্স রিঅ্যাকশন হয়ে আবার আগের জায়গায় বসে থাকবে। সেক্ষেত্রে কোনো তড়িৎ পরিবহন হবে না, তড়িৎ কোষ থেকে আমি কোনো তড়িৎ শক্তি পাবো না। তো এটাকে চালায় রাখার জন্যই হলো আমরা এই মাঝখানে লবণ সেতুটা ইউজ করি। লবণ সেতুতে ভাইয়া কি কি লবণ ইউজ করা হয় সেটা আমরা আরেকবার একটু দেখে আসি। সোডিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, KCl এবং সোডিয়াম সালফেট। আমরা সোডিয়াম সালফেটকে নেই, ঠিক আছে ভাইয়া? সোডিয়াম সালফেটটা ভালো হয়েছে, দেখতে ভালো লাগতেছে, তাহলে সোডিয়াম সালফেটটাকে নিলাম। এখন তুমি চিন্তা করো, এইখানে এই যে দ্রবণটা নিছো লবণ সেতুতে, মনে করো এটা সোডিয়াম সালফেট, মনে করো সোডিয়াম সালফেটের লবণ নিছো, ঠিক আছে? এবং লবণ নাও নাই কিন্তু হ্যাঁ, লবণের কি নিছো, দ্রবণ নিছো। আর যদি লবণের দ্রবণ নাও সেই ক্ষেত্রে তোমার কি লবণটা আয়নিত হবে। তাহলে এটাকে তোমার কি বলা যায়, আচ্ছা সোডিয়াম সালফেট তো এরকম, তাহলে লবণ যদি আয়নিত হয় তাহলে ভাই এটাকে আমি এভাবে না লিখি, এটাকে আমরা ডিরেক্টলি দুইটা সোডিয়াম প্লাস আর একটা সালফেট 2- এই আকারেই লিখলাম, ঠিক আছে? তাহলে আমার জন্য সুবিধা হবে।
এখন এইখান থেকে আমি আর কি বলতে পারি? আচ্ছা দেখো, যেই ব্যাপারটা আমরা এখান থেকে বলতে চাচ্ছি যে এখানে আমার আয়নের ভারসাম্য নাই, আমার আয়নের ভারসাম্য রক্ষা করতে হবে। আয়নের ভারসাম্য রক্ষা করতে হবে কিভাবে? যে এইখানে ভাই জিঙ্ক 2+ একটা বেশি আছে, তার মানে 2 একক ধনাত্মক আধান বেশি আছে। আর এদিকে দেখো কপার 2+ 99টা আছে, তার মানে বলতে পারি 2 একক ঋণাত্মক আধান বেশি আছে। এদিকে 2 একক ধনাত্মক আধান বেশি আছে, এদিকে 2 একক ঋণাত্মক আধান বেশি আছে। তাহলে এই জিনিসটাকে আমার সমতা করতে হবে, সেই জন্য আমার কি নিয়ে আসছি, আমি লবণ সেতু নিয়ে আসছি। লবণ সেতুতে কার দ্রবণ আসছে ধরে নিছি, সোডিয়াম সালফেটের সলিউশন আছে ধরে নিছি, এবং সোডিয়াম সালফেট আয়নিক সলিউশন যেহেতু আছে তাহলে আয়নিত আছে, তাহলে এরকম আছে ধরে নিছি। এখন এইখান থেকে ভাই আমার একটু সুবিধা করার জন্য ভাই আমি একটু এটাকে মুছে, মানে এইখানের এইটাকে মুছে দিতেছি। এইটা তো আর বিক্রিয়ার আদি অবস্থা, তাহলে এটা না থাকলো না, আর এটাও বিক্রিয়ার আদি অবস্থা, এটা থাকলো না, বর্তমান অবস্থায় আসলাম। আচ্ছা এখন তুমি চিন্তা করো বর্তমান অবস্থায় যদি আসি, সেই ক্ষেত্রে আমার এই দিকে দেখো সালফেট আয়ন আছে 100টা, কিন্তু কপার আছে 2+ আছে 99টা, তার মানে 2 একক ধনাত্মক আধান কম আছে। উল্টাভাবে বলি 2 একক ঋণাত্মক আধান বেশি আছে। 2 একক ঋণাত্মক আধানকে প্রশমিত করতে কি লাগবে? 2 একক ধনাত্মক আধান লাগবে। তাহলে এক কাজ করি, এই দুইটা সোডিয়াম প্লাসকে আমি এইখানে পাঠিয়ে দিই। তাহলে এটার সাথে যদি 2টা সোডিয়াম প্লাস এই দ্রবণে চলে আসে, তাহলে দেখো এখন এইখানে তোমার আয়নের সাম্যতা ক্রিয়েট হয়ে গেছে বা আধানের সাম্যতা ক্রিয়েট হয়ে গেছে। কিন্তু তুমি বলতে পারো ভাই সোডিয়াম প্লাস ওই উপর থেকে এখানে আসলো কেমনে? ভাইয়া উপর থেকে আসে নাই ভাই, তুমি দেখো সোডিয়াম সালফেট সল্টটা কই আছে ভাই? এইখানে আছে, তাই না? এইখান থেকে 2টা সোডিয়াম আয়ন এই সলিউশনে চলে আসছে। এটাকে আমি ওই পাশ থেকে দেখাইছি যে 2টা সোডিয়াম আয়ন তোমার ওই পাশে চলে গেল, তাহলে কি হইলো? ওই পাশে আধানের ভারসাম্য ক্রিয়েট হইলো। এখন চিন্তা করো এই সাইডে কি আছে, জিঙ্ক 2+ আছে। জিঙ্ক 2+ কয়টা আছে? 101টা আছে, কিন্তু সালফেট আছে 100টা, তার মানে জিঙ্ক 2+ একটা বেশি আছে। একটা জিঙ্ক 2+ বেশি থাকা মানে কি 2টা ধনাত্মক আয়ন বেশি, 2 একক ধনাত্মক আয়ন বেশি আছে। 2 একক ধনাত্মক আয়নকে প্রশমিত করতে 2 একক ঋণাত্মক আয়নের প্রয়োজন। তাহলে দেখো এখানে কি আছে ভাইয়া? সালফেট আছে। তাহলে সালফেট আয়নকে আমরা কি করতে পারি? ওরে বললাম যে তুমি তাইলে এইখানে চলে আসো। তাহলে এখানে 101টা জিঙ্ক থাকবে, আর ওই যে সালফেট আয়নটাকে এখানে পাঠাইলাম, এখন এখানে সালফেট আয়ন আরো একটা সালফেট আয়ন যুক্ত হইলো, তাহলে এখানে আরো একটা সালফেট আয়ন চলে আসলো। তাহলে দেখো এখানে আর কোশ্চেন মার্ক রাখার দরকার নেই, কেন? কারণ এখানে এখন আধানের ভারসাম্য ক্রিয়েট হয়ে গেছে, এখানেও আধানের ভারসাম্য ক্রিয়েট হয়ে গেছে। এবং খেয়াল করো লবণ সেতুর ভিতরেও যদি তাকাই ভাইয়া, লবণ সেতুর এইখানে এদিকে আছে সোডিয়াম প্লাস, এদিকে আছে সালফেট 2-, 2টা সোডিয়াম 2+ চলে গেছে, 2টা সোডিয়াম 2+ এপাশে চলে আসছে, একটা সালফেট 2- এপাশে চলে আসছে। 2টা সোডিয়াম প্লাসকে যদি আমি বলি 2 একক ধনাত্মক চার্জ এদিকে গেছে, আর সালফেট 2- হলো 2 একক ঋণাত্মক চার্জ এদিকে গেছে। লবণ সেতুর ভিতরেও কিন্তু আমার তাহলে কি আয়নিক ভারসাম্যতা থাকলো, অ্যানোডেও আয়নিক ভারসাম্যতা থাকলো, ক্যাথোডেও আয়নিক ভারসাম্যতা থাকলো। তাহলে আলটিমেটলি আমার পুরো সিস্টেমটাই সাস্টেইন করার মতো একটা পরিস্থিতিতে চলে আসলো, যেন আয়নিক ভারসাম্যতা যারা আয়নিক ভারসাম্য রক্ষা করবে। সুতরাং লবণ সেতু ছাড়া ভাই আমার এই বিক্রিয়াই সামনের দিকে অগ্রসর হতো না, কিন্তু লবণ সেতু দিলে আমরা সামনের দিকে অগ্রসর করতে পারি। আমি এটা সোডিয়াম সালফেট দিয়ে দেখাইলাম, এটা পটাশিয়াম সালফেট, যে কোনো কিছু দিয়ে দেখানো যেতে পারে। সোডিয়াম সালফেট দিয়ে আমি জাস্ট ডেমনস্ট্রেশনটা দেখাইলাম। তাহলে পুরো ঘটনাটাকে যদি ভাই আমরা আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+ আয়ন তৈরি হয় 2 একক ধনাত্মক চার্জ বেড়ে যায়, আর এখানে যখন কপার 2+ বিক্রিয়া করে ফেলে 2 একক ঋণাত্মক চার্জ কমে যায়। তাহলে এদিকে 2 একক ধনাত্মক চার্জ বেড়ে গেছে, তাহলে 2 একক ঋণাত্মক চার্জ আমার কি হবে? এইখানে লবণ সেতু থেকে 2 একক ঋণাত্মক চার্জ নেমে আসবে। আর যখন এই পাশে যেমন আমার 2 একক ধনাত্মক চার্জ কমে গেছে বা 2 একক ঋণাত্মক চার্জ বেড়ে গেছে, তাই 2 একক ধনাত্মক চার্জ এখান থেকে নেমে আসবে। ঠিক আছে, যেন সমস্ত 3টা জায়গাতেই অ্যানোড, ক্যাথোড এবং লবণ সেতু 3টা জায়গাতেই আমার সম্পূর্ণরূপে আয়নিক ভারসাম্যতা বজায় থাকে। ঠিক আছে, এখন তুমি বলতে পারো কিছু কিছু প্রশ্ন আছে, যেমন এইখানে ভাই গ্লাস উল্টা কেন দেওয়া হইতেছে বা তুলাটা কেন দিচ্ছি?
এখানে তুলা কেন দেওয়া হচ্ছে? ওটা তুলা না দিলে তোমার আয়ন আস্তে আস্তে আসবে না, পুরা এখানের দ্রবণটাই এই অ্যানোড ক্যাথোডের দ্রবণের সাথে মিশে যাবে। এটা আমরা চাই না, আমরা চাই আস্তে আস্তে আসুক, যেন আয়নিক ভারসাম্যতা বজায় থাকে। ঠিক আছে, তাহলে এখন এই যে পুরো লবণ সেতুটা পড়াইলাম, এটার ভিতরের সমস্ত ছোটোখাটো বিষয়গুলোকে আমরা মানে ডিটেলস সম্পূর্ণই পড়াইলাম, ছোটোখাটো বিষয়গুলোকে আমরা কিছু পয়েন্ট আকারে সামনের স্লাইডগুলোতে দেখে নিয়ে আসো। তড়িৎ কোষে ব্যবহৃত এই যে দেখো, তড়িৎ কোষে ব্যবহৃত লবণ সেতুতে KCl, KNO3 এবং অ্যামোনিয়াম নাইট্রেট এবং সোডিয়াম সালফাইড ইউজ করা হয়। কত মোলার? 0.1 মোলার। এগুলো কিন্তু সাধারণত ভাই এমসিকিউতে দরকার হতে পারে। ধরুন উল্টানো ইউনো আকৃতির কাঁচ নল এবং তুলা ভর্তি থাকে। কেন তুলা ভর্তি থাকে বলে দিছি, কেন? কারণ যেন পুরা লবণ সেতুর দ্রবণটা একবারেই আমার তড়িৎদ্বারগুলার পাত্রে কম্পার্টমেন্টে না চলে আসে। দুই বাহু এবং দুই প্রান্ত অর্ধকোষে ডুবানো থাকবে। আচ্ছা, লবণ সেতুর বৈশিষ্ট্যতে দেখো, লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য অ্যানায়ন এবং ক্যাটায়নের গতিবেগ প্রায় সমান হয়ে থাকে। ব্যাপারটা হলো একই সাথে যে আগের চিত্র অনুযায়ী একই সাথে দুইটা সোডিয়াম আয়ন এবং দুইটা সালফেট আয়ন দুই দিকে চলে যাবে, এবং একটা যাবে আর একটা পরে যাবে, এরকম না, দুটো একই সাথে যাবে, এজন্য গতিবেগ সমান বলা হয়েছে। তড়িৎ বিশ্লেষ্যটি তড়িৎ কোষের দ্রবণ দুটির সাথে কোনো বিক্রিয়া করবে না। দেখো, তড়িৎ বিশ্লেষ্যটা তড়িৎ কোষের দ্রবণের সাথে কোনো বিক্রিয়া করবে না, তার মানে কি? কোনো বিক্রিয়া, মানে এখানে কিন্তু কোনো বিক্রিয়া হইতেছে না, ও জাস্ট এখানে আসতেছে আয়নিক সমতা রক্ষা করতে। দেখো, সোডিয়াম যখন এই সাইড দিয়ে নেমে আসছিল ভাই, সোডিয়াম কোনো বিক্রিয়া করেনি, ওর আসার দরকার, আসছে, আয়নিক সমতা বজায় রাখার দরকার, ও আসছে, আয়নিক সমতা বজায় থাকছে, ব্যাস, তাতেই সে খুশি, তার কোনো বিক্রিয়া করার প্রয়োজনীয়তা নেই। তড়িৎ বিশ্লেষের আয়ন দুটি অ্যানোডে এবং ক্যাথোডে জারিত এবং এই যে আয়ন দুটি অ্যানোডে এবং ক্যাথোডে জারিত বা বিজারিত হবে না। এইটা কাইন্ড অফ এই জিনিসটাকে আরেকবার বলতেছে ভাই, জারিত বিজারিত হইলেই তো রিয়াকশন হয়ে যেত, জারিত হবে না কারণ তারা কোনো রিয়াকশনে পার্টিসিপেট করবে না। এইরকম লবণগুলোই সাধারণত লবণ সেতুতে নেওয়া হয়। আচ্ছা, এরপরে চলে আসবে লবণ সেতুর ভূমিকা। লবণ সেতুর ভূমিকা কি? দুটি অর্ধকোষের পরোক্ষ সংযোগ রূপে থাকে। ঠিক আছে, যেমন আমি যদি এখানে আঁকি ভাই, এই যে দুইটা তড়িৎ কোষ, এখানে দুইটা তড়িতিয়াস, এই যে দেখো দুইটা তড়িৎ কোষ, এই যে দুইটা তড়িৎদ্বার বললাম আমি, এখান থেকে যদি লবণ সেতুটা লাগাই, আর এই হলো তোমার ব্যাটারির কানেকশন, এই হলো বাল্ব। খেয়াল করো, দুইটা তড়িৎদ্বারের ভিতরে তার দিয়ে একটা কানেকশন আছে, এটা হলো পরোক্ষ কানেকশন। আর লবণ সেতু দিয়ে যে কানেকশনটা, এটা হলো তার দিয়ে যে কানেকশনটা, সেটা হলো প্রত্যক্ষ কানেকশন। আর যেটা লবণ সেতুর কানেকশন, সেটা হলো পরোক্ষ কানেকশন। পরোক্ষ কানেকশনের গুরুত্বটা কি? পরোক্ষ কানেকশনের গুরুত্ব হলো এটা, লবণ সেতু বর্তনীকে পূর্ণ করে ভাইয়া। ইলেকট্রিক সার্কিট কমপ্লিট না হইলে তড়িৎ পরিবহন হবে না। তো বর্তনী সম্পূর্ণ করার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। বর্তনী সম্পূর্ণ করা আর আয়নিক ভারসাম্য বজায় রাখা, এই দুইটা একই রকম কাজ করতেছে। ইলেকট্রিসিটির চ্যাপ্টার ফিজিক্সে যেটা আমরা দেখি, যে মনে করো আমার এরকম একটা রোদ আছে, এখানে একটা ব্যাটারি আছে, কিন্তু আমার এই সার্কিটটা এইখানে এসে যদি আমি এরকম ওপেন রেখে দিই, সেই ক্ষেত্রে কিন্তু আমার তড়িৎ পরিবহন হবে না। কিন্তু এটা যদি বন্ধ করে দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার এখানে তড়িৎ পরিবহন হবে। সেরকম ভাইয়া, এটা হলো সুইচের মতো অনেকটা, যে ও যদি থাকে তার মানে বর্তনী সম্পূর্ণ আছে এবং তড়িৎ পরিবহন হবে। উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জের নিরপেক্ষতা বজায় রাখে ভাইয়া। এইটাই তো তোমাকে এত কষ্ট করে বুঝাইলাম, যে কিভাবে বৈদ্যুতিক চার্জের সমতা রক্ষা করে। ওই পাশে ভাই জিঙ্ক বেশি হয়ে গেছিল, সমতা করতে সালফেট ওই পাশে চলে গেছিল, আর এই পাশে ভাই কি হয়েছিল, কপার 2+ কমে গেছিল বা সালফেট বেড়ে গেছিল, তাই সোডিয়াম এই পাশে এসে এই পাশটাকে এই পাশে আয়নিক ভারসাম্য রক্ষা করছে। ঠিক আছে, এই হলো আমার সম্পূর্ণ গ্যালভানিক কোষের বিস্তারিত আলোচনা। এখান থেকে বিক্রিয়া সমূহ এবং কিছু এখান থেকে ম্যাথও করার অপশন আছে, আমার কতটুকু ভোল্টেজ উৎপাদন হয়, এগুলো আমরা প্লেলিস্টের সামনে দেখতে পাবো। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই, দি এন্ড। থ্যাংক ইউ সবাইকে অনেক ধৈর্য ধরে ক্লাসগুলো করার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমি ওয়েট করতে পারতেছি না, আমারই অনেক এক্সাইটেড লাগতেছে। ধন্যবাদ সবাইকে।